আজকের কি খবর? আজকের খবর হচ্ছে মমতার ভাইপো মিলে দিল্লি গেছে নিজেকে বাঁচাতে, আর শুভেন্দু গোপন মিটিং করছে কাদের নিয়ে? তৃণমূলের 20 জন সাংসদ এমপি, তারা গোপন মিটিংয়ে গিয়ে তারা তৃণমূল ছাড়ছে। এইবারে এখানে যে কায়দায় প্রায় 60 জন বিধায়ককে বার করে তৃণমূলের বি টিম অথবা বিজেপির বি টিম, তৃণমূলের নাম আজকে থাকলেও কালকে আরেকটা পার্টির নাম হতে পারে। দিল্লিতে কি হবে? আইনগত জটিলতা আছে, কিন্তু দিল্লিতে এটা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরাও মমতাকে ছেড়ে দিল। আর যা মমতাকে ছাড়ছে, তৃণমূলকে ছাড়ছে, তারা সকলে প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে বিজেপিতে আশ্রয় নিচ্ছে। এটাই আজকের পশ্চিমবাংলা তার রাজনীতির চিত্র। কাজে বিজেপি তৃণমূলকে হারাবে। আমরা তখন বলতাম যে দেখুন, আপনি তো অনেক দিন ধরে বলছেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের দারুণ লড়াই, বিজেপি তৃণমূলকে হারিয়ে দেবে। তারপর সত্যি সত্যি যেদিন ঘটনাটা ঘটবে, সেদিন বিকেলবেলা আপনি পাড়ার চায়ের দোকানে যাবেন, পাড়ার চায়ের দোকানে গিয়ে চা নিয়ে বিড়িতে টান দিয়ে আপনি তো এবার জিতেছেন, এতদিন ধরে বলে এসছেন বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই। তারপর দেখবেন দূর থেকে মিছিল আসছে, মিছিলটা যখন কাছে আসবে তখন আপনি দেখবেন যে যারা গেরুয়া আবিরে মেখে মিছিলের সামনে আছে, তারা সবাই এই 15 বছর বা 15 বছর ধরে তৃণমূল যা অত্যাচার করেছে তার যারা পান্ডা, তারা বিজেপির এই মিছিলে থাকবে। কি দাঁড়িয়েছে শেষে? কাউন্টিং সেন্টারে ক্যাম্প হয়েছে, ক্যাম্প থেকে তৃণমূলের লোক বিজেপিতে চলে গেছে। কাউন্টিং হলের মধ্যে তৃণমূলের কাউন্টিং এজেন্ট ওই হলের মধ্যে বিজেপিতে চলে গেছে। কাউন্টিং শেষ করে যখন বাড়ি ফিরছি, আমার বাড়ি যেখানে, সেখানে যেতে যেতে দেখলাম তৃণমূলের সব থেকে বড় গুন্ডা যে ভোট লুট করেছিল, সে 50-60 জনকে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত গেরুয়া আবির মেখে ফেলেছে। তারপর যত যাচ্ছি ডিজে বাজছে, ডিজে বাজছে, ডিজে বাজছে, আর সব তৃণমূল ডিজেতে নাচছে। এই চেহারা পশ্চিমবাংলা দেখলো। শ্রমিক ভট্টাচার্য ওদের বিজেপি সভাপতি, তিনি বললেন যে কোন বিজেপি তৃণমূলীকরণ হবে না, বিজেপিতে কোনো তৃণমূল ঢুকতে পারবে না। 2 দিন 3 দিন গেল, এদিকে তৃণমূল ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, কেউ হাওয়া হয়ে গিয়েছে, আর কেউ মরিয়া চেষ্টা করছে বিজেপি নেতার সঙ্গে সংযোগ তৈরি করবার জন্য, কি করে বিজেপিতে ঢোকা যায়। এ হেন পরিস্থিতিতে চারিদিকে দখলদারি হচ্ছে, যেখানে যেখানে টাকার উৎস আছে সেগুলোর নব্য তৎকাল বিজেপি, তৃণমূল থেকে আসা, হঠাৎ গজিয়ে ওঠা। আর পুরনো বিজেপি অনেকটা সাইড লাইনে দাঁড়িয়ে আছে, দেখছে তাজ্জব হয়ে কি হচ্ছে। মানুষও হতবাক, বললো যারা 15 বছর থাকলো, ভোটের দিন তৃণমূলের ক্যাম্পে থাকলো, আজকে তারা বিজেপি। এর চেহারা এটা কেমন? মানুষও বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে। কয়েকদিন বাদে শ্রমিক ভট্টাচার্য বললেন, ঋতব্রত, পুণ্যব্রত, সত্যব্রত, যত ব্রত আছে কেউ তৃণমূল থেকে বিজেপিতে আসতে পারবে না, বিজেপিতে ঢোকা যাবে না। তার 2 দিন 3 দিন বাদে বললেন 3 মাস ঢোকা যাবে না, তার মানে 3 মাস 1 দিন হলে ঢোকা যাবে। তারও 2 দিন বাদে বললেন ভালো তৃণমূল বিজেপিতে আসবে। ভালো তৃণমূল কি? এই যে আমেদদারা যেখানে থাকে, সেখানে তৃণমূলের এমএলএ হচ্ছে রথীন ঘোষ। রথীন ঘোষ আর সুজিত বোস এই দুজনকে ডেকেছিল মিউনিসিপ্যালিটিতে, যে নিয়োগ করেছিল সেই নিয়োগের দুর্নীতিতে ফেসে এই দুজন ইডির কল পায়। সুজিত বোস যায়, তার ছেলে যায়, তারপর সুজিত বোস ঢুকে গেছে জেলে। রথীন ঘোষ বলেন যে আমি তো পড়ে গেছি বাথরুমে পড়ে গিয়ে আমার কোমরে খুব ব্যথা হয়েছে, আমি যেতে পারবো না। তারপর
সুজিত বোস বেচারা হেরে গেছিল, এই বাজারে দাম পেল না। রতিন ঘোষ এই বাজারেও জিতেছে, কাজে উনি হয়ে গেলেন ভালো তৃণমূল, ওর বাজারে দাম আছে। ঋতব্রত অ্যান্ড কোম্পানি, আচ্ছা ঋতব্রতর কি ক্ষমতা আছে বলেন তো? আমাদের পার্টিতে ছিল তো, আমরা বার করে দিয়েছি। আজে বাজে কাজ করেছে, ওই কাজ করা লোক লাল ঝান্ডার তলায় থাকতে পারে না, বার করে দিয়েছি। কিন্তু এ তো কোনো যোগ্যতা সম্পন্ন ছিল না যে একটা অর্গানাইজেশন করবে, সংগঠন করবে। ও তৃণমূলের বাগা বাগা চোর, ডাকাত, গুন্ডা, বদমাস, যারা 15 বছর ধরে মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে, এরকম 60টা বাগা বাগা লোককে ঋতব্রত ঘুরিয়ে নিয়ে চলে আসবে? এটা ওর যোগ্যতা আছে নাকি? ওর ক্ষমতা আছে নাকি? তাহলে কে করছে এটা? ঠিক ওখানে যারা এই কাজ করেছে পশ্চিমবাংলার বিধানসভায়, আজকে দিল্লিতে লোকসভায় তারাই এই কাজ করছে। অর্থাৎ বিজেপির কাছে এখন দুটো পার্টি, একটা নিজের পার্টি, আর বিজেপির কাছে রাজ্য বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী 60 আর মমতা যে 20 পড়েছিল, তার যে মিটিং ডেকেছিলেন তাতে উপস্থিত হয়েছিল 8। তার মানে মমতার হাতে 20 থেকে 8 বাদ দিলে 12। এই 12 শেষ অবধি থাকবে কি থাকবে না সন্দেহ আছে। তা ভালো বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করলেন, তার ছবি দিয়ে যারা ভোটে জিতে এলো, তারা জিতে আসবার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপি করতে শুরু করলো। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি তিনি তৈরি করেছিলেন, একদিন দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পার্টি বাদ দিয়ে দিয়েছে। তাহলে দিদি কোথায় যাবেন? দিদি আর ভাইপো এখন এই সংকটের মধ্যে পড়েছে। পশ্চিমবাংলা রাত্রেবেলায় বিশিষ্ট নাট্যকার, খুব বড় অভিনেতা জয়রাজ ভট্টাচার্য, কেউ কেউ হয়তো সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখেছেন, কিভাবে তার কপাল ফেটে গিয়েছে। একটি বাচ্চা ছেলে, আমাদের ছাত্র বা যুব কমরেড, তাকে বিভৎসভাবে তার মাথা ফাটিয়ে দিয়েছে। সুজন চক্রবর্তী, আমাদের রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রবীণ নেতা, তার মাথার উপরে পুলিশ লাঠি মেরেছে। ওখান থেকে গ্রেপ্তার করেছে 7-8 জনকে। আজকে একদিকে রাজপথে লড়াই চলেছে সারাদিন, আর একদিকে আইনি লড়াই করেছে আমাদের আইনজীবীরা। সৃজন সহ বাকি যাদের অ্যারেস্ট করেছিল তারা সবাই বেরোতে পেরেছে। আমি আমার কথা শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, তৃণমূলের লোকেরা তারা মনে করতো যে তারা চিরস্থায়ী, অক্ষয়, অমর। এই কারণের জন্য যা ইচ্ছে তাই করেছে, তারা ছাড়া কেউ কোথাও থাকতে পারবে না, তারা মনে করতো তা। আজকে 15 বছর বাদে এই নির্বাচনের আগেও যারা ভাবতে পারেনি কখনো যে হারতে পারে, এই নির্বাচনের 4 তারিখে রেজাল্ট আউট হওয়ার পরে তারা অবাক হয়ে দেখলো যে মানুষ দেখলেন যে মমতাও হারতে পারে। আজ আপনাদের রাজ চক্রবর্তী প্রযোজক ব্যারাকপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। ও যখন কাউন্টিং সেন্টারে ঢুকছে, ওকে মিডিয়া সব চ্যানেল ধরেছে। তো বললো কি হবে দাদা? তো বলে কি হবে জিজ্ঞেস করছো আমাকে? এ আবার বলার কি আছে? তোমরা কিছুক্ষণ দাঁড়াও না, কিছু মিনিটের তো ব্যাপার। যাব, সমস্ত খুলবে, ইভিএম এর বোতাম টিপবে, রেজাল্ট বেরোবে, দিদি জিতবে, দিয়ে স্লোগান দিয়ে ভেতরে ঢুকলো। তারপর যখন কয়েক ঘন্টা বাদে সেই রাজ চক্রবর্তীকে দেখা গেল, তাকে কেউ পেছনে ধাক্কা মারছে, কেউ চাটি মারছে। সেই রাজ চক্রবর্তী তারপরে বাইট দিয়ে বলল, আমাদের তো সিনেমা তৈরি করা কাজ, আমাদের অনেক ভালো কাজ আছে করার। তাহলে তুমি এতদিন 15 বছর ধরে ক্রিম খেলে কেন? আজকে এ কথা বলছো কেন? কাজে এদের অনেকের মাথায় ধারণা হয়েছিল এরা বোধহয় কোনোদিন যেতে পারবে না, থাকবে। ঠিক তেমনি নব্য বিজেপির অনেকের মাথায় এইটা ঢুকছে। ডাবল ইঞ্জিন সরকার, এখানে শুভেন্দু অধিকারী কি মোদি, বিজেপিও বোধহয় অক্ষয় অমর। 15 বছরের তৃণমূলের এই ভয়ঙ্কর রাজত্বের অবসান যদি মানুষ ঘটাতে পারেন,
তাহলে এই মিটিং থেকে বলে দিতে চাই, বিজেপি তুমিও জেনে রেখো যে পশ্চিম বাংলার মানুষ আরো কম সময়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। মিডিয়া আমাদেরকে বয়কট করে দিয়েছে। ইলেকশনের আগে পর্যন্ত মিডিয়া টিএমসি আর বিজেপির মধ্যে ছিল, আমরা বলি ওটা আইসিইউতে ছিল। আর এই 4 তারিখের পরে মিডিয়া কমপ্লিটলি মরে গেল। এখন মোদি বন্দনা ছাড়া, সারাটা দিন শুভেন্দু শ্রমিক ছাড়া, এদের খবর ছাড়া আর কোনো খবর তারা দেখাবে না। আমরাও মানুষের কাছে বলছি, দিল্লিতে ককরোচ জনতা পার্টি কোনো মিডিয়া তৈরি করেনি। ককরোচ জনতা পার্টি এই পপুলারিটি পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই যে মোবাইল ফোনগুলো চলছে চারিদিকে, আমি বলছি আনন্দবাজার, এবিপি আনন্দ, TV9, CNN যা আছে ওরা আমাদেরকে দেখাবে না। তাহলে আমাদের হাজারো লাখো এই মোবাইল ফোন, তার মধ্যে দিয়ে কোটি কোটি মানুষের কাছে প্রতিদিনের প্রতি মুহূর্তের গরিব খেটে খাওয়া মানুষের লড়াই, আন্দোলন, সংগ্রাম, লাল ঝান্ডার যে করণীয় কাজ সেগুলোকে তুলে ধরা। আর এর মধ্যে দিয়েই আমরা এই নিশ্চয়তা তৈরি করতে পারি। প্রতিকূল অবস্থা, একটা হার্ডেল টপকিয়েছি, আর একটা টপকাতে হবে। আর তাতে আমাদের লক্ষ লক্ষ মানুষকে সমবেত করবার দায়িত্ব আমাদের নিতে হবে। বারাসাত 2 ব্লক যারা আজকে ওই থানার আইসির আড়ালে দাঁড়াচ্ছেন, বকলমে পুরনো তৃণমূল, বর্তমান বিজেপি, তার হয়ে বামপন্থীরা যাতে মিটিং মিছিল করতে না পারে তার চেষ্টা করছেন। আমরা তাদের কাছে হুঁশিয়ারি দিতে চাই। এবং বন্ধুগণ, আমরা তো বিধানসভায় একটা মাত্র আসন জিতেছি, আইএসএফ একটা জিতেছে, জোট হিসেবে 2টো, সিপিআইএম পার্টি হিসেবে একটা। এই বারাসাত থেকে এখানে এলাম, আমাদের সেই ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা, ও আজকে হাবড়া, অশোকনগর আরো কতগুলো প্রোগ্রামে বেরোলো, কথা বলে এলাম। তো আমায় বললো, পলাশদা কোথায় যাবে? তাই বললাম গোলাবাড়ি যাব, 15 বছর বাদে ওখানে লাল ঝান্ডা সমাবেশ হচ্ছে এবং আমার ধারণা ওখানে মাঠ উঠছে, হাজার হাজার মানুষের এই মিটিং হবে। তো বললো যে না, আমি পারলে যেতাম, কিন্তু সেটা তো হলো না। আচ্ছা বলুন, আমরা একটা জিতে যদি এই সমাবেশ পাড়ায় পাড়ায় হতে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস 80টা এমএলএ নিয়ে বরফের থেকে দ্রুত গলে গেল কি করে? গোটা পার্টিটা গলে গেল। আর বিজেপি আর একটা পার্টি এলো, লোককে বোঝানো হলো টিএমসি বিজেপি ফাইটিং হচ্ছে।